দেখুন, অনেক কিছুই তো সংগ্রামী যৌথ মঞ্চ অনেক ইতিহাসই তৈরি করেছে এবং কর্মচারীদের অনেক অধিকারই তারা অর্জন করে দিয়েছে। হ্যাঁ। এটাও কিন্তু সেরকমই। 2023 সালের 10ই মার্চ আমরা ধর্মঘট ডাকলাম এবং সেখানে সমস্ত কর্মচারী পক্ষ ঐক্যবদ্ধভাবে ধর্মঘটে সামিল হলেন। যথারীতি 2011 সালের পর থেকে প্রত্যেকটা ধর্মঘটের ক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে কর্মচারীদেরকে চমকে ধমকে এই সরকার ধর্মঘটের বিরোধিতা করেছে এবং ধর্মঘটকে ভঙ্গ করার প্রচেষ্টা করেছে, আমি এখানে আরেকটু যোগ করে দিই, এই সরকারের এই নেত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি পাড়ার কুকুর মরলেও কিন্তু বাংলা বন্ধ দেখেছেন। তিনি যখন ক্ষমতায় এলেন তখন ধর্মঘটকে সব থেকে বড় শত্রু হিসেবে দেখলেন। আমরা প্রথম যখন এটাকে বললাম আর কি, তখন তারা লিখতেন যে ডাইস নন অবলিক ব্রেক ইন সার্ভিস। তার মানে দুটোই হচ্ছে একই অর্থ, কিন্তু দুটো একই অর্থ নয়। ডাইস নন তারা করতেই পারেন, আপনি ধর্মঘট করছি, আমি যেই দিন কাজ করিনি সেদিনের আমি বেতন পাবো না, এটা এথিক্যাল ব্যাপার। আমরা কর্মচারীরাও চাই না যে ধর্মঘটে অংশগ্রহণ করব অথচ আবার মানে বেতনও নেব, এটা আমরাও এথিক্যালি ঠিক বলে মনে করি না। আমরা চাই যে ওই দিনের বেতনটা আমার কাটুক, কিন্তু ব্রেক ইন সার্ভিস করার ক্ষমতা সরকারের কেন মুখ্যমন্ত্রীর নিজেরও নেই। যখন ওটা লিখলেন, আমরা তাই সে ধর্মঘটের পরে আমরা যখন 22 এপ্রিল হাইকোর্টের নির্দেশে মুখ্য সচিবের সাথে, অর্থ সচিবের সাথে এবং গৃহ সচিবের সাথে বসলাম, তখন আমরা যখন বসেছিলাম তখন অর্থ সচিব ছিলেন মনোজ পন্থ। তাকে আমি নিজে প্রশ্ন করেছিলাম যে শব্দবন্ধটার অর্থ গুগল করলেও জানা যায়, মাননীয় অর্থ সচিব কি তার অর্থ জানেন না? কোন অধিকারে আপনি এই নোটিফিকেশনে ব্রেক ইন সার্ভিস অবলিক ডাইস নন লিখেছেন? তিনি কোনো উত্তর দিতে পারেননি। তারপর থেকে দেখেছি যে যতগুলো ধর্মঘট আমরা করেছি তার প্রত্যেকটাতেই তারা ব্রেক ইন সার্ভিসটা কথাটা তুলে দিয়েছে। এর মাঝখানে আমরা আরো একটা কাজ করেছি, ওই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট মানে স্যাটে মামলা করেছি। কারণ আমাদের মতে এই নোটিফিকেশনও সরকার করতে পারে না, এই নোটিফিকেশনটাই বেআইনি। তার কারণটাই হচ্ছে যে WBSR এ বলা আছে পরিষ্কার যে কর্মচারীরা সরকারকে নোটিশ দেবে ধর্মঘট করার 14 দিন আগে। মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি থাকবে, গ্রিভিয়েন্স কমিটি, সেখানে কর্মচারীরা তাদের বক্তব্য জানাবেন। সেখানে মানে সরকার কর্মচারীদের বক্তব্য শুনবে, অভাব অভিযোগ শুনবে। এই শোনার পরেও যদি মানে অ্যামিকেবল সলিউশন না থাকে তখন কর্মচারীরা ধর্মঘটে যেতে পারে না। যদি সলিউশন হয়ে যাওয়ার পরেও কর্মচারীরা ধর্মঘট করেন তখন সরকার মানে ব্যবস্থা নিতে পারে শাস্তিমূলক। এক্ষেত্রে কোনো কমিটি আজ পর্যন্ত ফর্ম করা হয়নি, মানে সেটা বাম আমলেও যেমন হয়নি, এই আমলেও হয়নি। আমরা সেই কমিটি ফর্মেশনের দাবি রেখেছি। সুতরাং সেখানে তো আমাদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই। জায়গা যেহেতু নেই, সুতরাং শাস্তিমূলক কোনো ব্যবস্থাও তুমি নিতে পারো না আইনত। সুতরাং এই নোটিফিকেশনটাও বেআইনি। এই ধরনেরই নোটিফিকেশনকে আমরা চ্যালেঞ্জ করে রেখেছি, তার শুনানি হয়নি। মানে শুনানি হয়েছে বলতে সেভাবে এখনো পর্যন্ত অগ্রগতি হয়নি। আমরা এখন ভাবছি যে ওই মামলাটাকে সোজাসুজি হাইকোর্টে টেনে নিয়ে আসবো, যেহেতু আমরা স্যাটে বিচার পাচ্ছি না, সেই জন্য হাইকোর্টে টেনে নিয়ে এসে সেটা শুনানি করাবো। আমাকে একটা কথা বলুন তো ভাস্করবাবু, 2023-এ কবে ধর্মঘটটা হয়েছিল? 2023-এর 10ই মার্চ ধর্মঘট হয়েছিল। এবং সেই ধর্মঘটে একটা ইতিহাস হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে কর্মচারীদের 53 বছর পরের সেটা ছিল সাকসেস। তার আগে আমলে যত কর্মচারীরা ডেকেছেন সমস্তটাই ছিল সরকারি মদতে ধর্মঘট হওয়া আর কি। আমাদের এটা ওইটাই সেই মানে প্রায় 53 বছর পরে ওটা হয়েছিল। আগামী কালকের মানে আগামী পরশু দিনের যে ধর্মঘট, অনেকের মধ্যে একটা বিভ্রান্তি হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ অল ইন্ডিয়া ধর্মঘটে যোগদান করছে। একদমই নয়। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা অল ইন্ডিয়া যে ধর্মঘট তার সাথে কোনো সমর্থনে আমরা নেই। আমাদের ধর্মঘটের পরিসীমাটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। আমাদের দাবিটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে 25% মিটিয়ে দিতে হবে। ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা মেটাতে হবে। 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। SSC মামলাতে 22 লক্ষ OMR প্রকাশ এবং যোগ্যদের তালিকা মানে পাবলিশ করা। আর তার সাথে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি। আর ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি রদ করতে হবে। এর বাইরে আমরা অন্য কোনো দাবি জানাচ্ছি না। সুতরাং কর্মচারীদের বলবো, আর এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই রাজ্যে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যে ইস্যুতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে, দলমত নির্বিশেষে যদি আমরা সমর্থ থাকে তাহলে তাকে সমর্থন করুন। সেখানে দল রাজনীতি দেখা বন্ধ করুন। তবেই যদি এই সরকারকে
বদলানো যায়, পরিবর্তন করা যায়। আর এই সরকার না বদলালে মানুষের অধিকার রক্ষা হবে না। ঠিক। আর একটা কথা ভাস্করবাবু জিজ্ঞেস করি শেষে আরেকবার, সেটা হচ্ছে এই বন্ধের সময় যে নোটিশটা জারি হয়েছিল তারপরে কি আপনার চিফ সেক্রেটারি তার সঙ্গে মনোজ পান ছিলেন তখন? না, না, তখন তখন মনোজ পান ছিলেন অর্থ সচিব। অর্থ সচিব। তার সঙ্গে আপনারা সরাসরি মিটিং এ বসছিলেন তাই তো? হ্যাঁ, তখন আমরা সরাসরি মিটিং এ বসেছিলাম বন্ধের নবান্নতে, পরে, বন্ধের পরে ধর্মঘটের পরে, ধর্মঘটের 1 মাস 10 দিন 12 দিন পরে। 1 মাস 12 দিন বাদে যখন আপনারা এতে বসলেন তখন আপনি কি প্রশ্নটা করেছেন আরেকবার বলবেন, এই এই পার্টিকুলার নোটিশটাকে চ্যালেঞ্জ করে? এই যে তখন তারা নোটিফিকেশন দিয়েছিলেন যে ধর্মঘটে যারা অংশগ্রহণ করবে তাদের ডাইস মানে ব্রেক ইন সার্ভিস অবলিক ডাইস নন হবে, মানে দুটোকেই একই অর্থে দাঁড় করিয়েছিলেন। ব্রেক ইন সার্ভিস মানে ধরুন আমি 2003 সাল থেকে চাকরি করছি, আমি আমার ব্রেক ইন সার্ভিস হয়ে যাওয়া মানে কালকের দিন থেকে আমার নতুন চাকরি শুরু হবে, এটা হচ্ছে ব্রেক ইন সার্ভিস। আর ডাইস নন মানে হচ্ছে আমি একটা দিন ধর্মঘট করেছি, আমি সেই দিনের বেতনটা পাবো না, এবং আমার চাকরি দিন থেকে হয়তো একটা দিন কাটা যেতে পারে, সেটাও শর্ত সাপেক্ষে। কারণ শর্ত সাপেক্ষে এই কারণের জন্য বললাম, যেহেতু গ্রিভিয়েন্স রিড্রেসাল কমিটি থাকা প্রয়োজন, সেটা যেহেতু নেই, তাই সেটাও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। সুতরাং একটা দিনের বেতন কাটাটা সর্বোচ্চ শাস্তি হতে পারে। সেইটাকে ব্রেক ইন সার্ভিস বলে ভয় দেখানো কেন, সেটা যখন জিজ্ঞাসা করেছিলাম অর্থ সচিব কোনো উত্তর দিতে পারেননি। অর্থ সচিব চুপ করেছিলেন সেই সময়? চুপ করেছিলেন। এরপরে মানে মানে তারপরে আর কোনোদিন এই বিজ্ঞপ্তিটা জারি করার সাহস করেনি মমতা, তাই তো? বিজ্ঞপ্তি তারপরেও আমরা ধর্মঘট করেছি, সেখানে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে শুধু ডাইস ননটা লিখতো, ব্রেক ইন সার্ভিসটা আর উল্লেখ করতো। ব্রেক ইন সার্ভিসটা মানে তারপর থেকে আর এই রাজ্য সরকার ব্যবহার করার সাহস পায়নি। মানে মূল কথা হচ্ছে যে ঠিকভাবে চেপে ধরলে সরকার ব্যাকগিয়ার দিতে বাধ্য, যেটাই 2023-এর পর আপনার মনোজ পানকে বলার পর এবং স্যাটে মামলা করার পর আলটিমেটলি তার রেজাল্টটা মানে সরকারি কর্মচারীরা পেয়েছে। অনেক ধন্যবাদ। মানে দেখুন, আমি আরেকটা কথা আপনার মাধ্যমে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বলি, সেটা হচ্ছে যে 2014 পর থেকে এই সরকার ডিটেলমেন্টের নাম করে, ধরুন সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন রাজ্য সরকারি কর্মচারী, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নয়, তাকে ডিটেলমেন্ট করে কোনো কারণ না দেখেই তাকে একদম ট্রান্সফার। এইটাকে নিয়ে দেখেছেন যে গতদিন একটা আমাদেরই করা একটা মামলার শুনানিতে জাস্টিস অমৃতা সিনহা সেটা প্রশ্ন করেছেন যে যাকে আপনার পছন্দ হবে না তাকেই তাহলে বদলি করবেন। আলিপুরদুয়ারে ট্রান্সফার করেছে। আমরা রাজ্য সরকারি কর্মচারীদেরকে কথা দিচ্ছি যে যে ডিটেলমেন্টের যে আইনটা আছে যেটা করে রেখেছিল, আজ পর্যন্ত কেউ ওটাকে চ্যালেঞ্জ করেনি। আমরা সেটাকে চ্যালেঞ্জ অলরেডি করেছি এবং সেই নিয়ে হাইকোর্টে স্যাটে মামলা হয়েছিল, সেটাকে আমরা হাইকোর্টে টেনে নিয়ে আসছি। আশা করি হাইকোর্টে এই মামলা আমরা জিতবো এবং ডিটেলমেন্ট নামক যে অস্ত্রটা ব্যবহার করে অগণতান্ত্রিক ভাবে কর্মচারীদের ট্রান্সফার করতো, সেটাকে চিরতরে বন্ধ করব। মানে ট্রান্সফারের অস্ত্রটাকে আপনারা ভোতা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? একদম একদম। সমস্ত সরকারি কর্মচারী যাদের কথায় কথায় আমি শুনছিলাম সুবীর বাবুর কাছে আইসিডিএস কর্মী কেউ প্রতিবাদ করলেই তাকে দূরবর্তী স্থানে ট্রান্সফার। সুবীর শাহর ক্ষেত্রে আমরা দেখেছি, সুদীপ চন্দ্রর ক্ষেত্রে দেখেছি। সুবীর শাহটা রদ হয়ে গেছে হাইকোর্টে গিয়ে, সুদীপ চন্দ্রটা আপনারা চ্যালেঞ্জ করে খুব কঠিন জায়গায় রাজ্য সরকারকে ফেলেছেন। আরো 1-1 কর্মচারী যাদের কেসটা আপনারা লড়ছেন, তাহলে কি সরকারি কর্মচারী যাদের ওপর যেখানে ট্রান্সফারের এই খড়গহস্ত রাজ্য সরকার করছে, আমরা কি তাকে নির্ভয় বলতে পারি? ভাস্করবাবুদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, একদম। আমরা যতটা পারবো তাকে সহায়তা করার চেষ্টা করব। এই ইতিমধ্যে আরেকটা ঘটনাও ঘটেছে, সেটা নিয়ে আরেকটা নিউজ হতে পারে। সেটা হচ্ছে জলপাইগুড়ির একজন নার্স, তাকে ট্রান্সফার করা যায় না, তাকে আইন বহির্ভূত ভাবে ওখান থেকে, তিনি অবিবাহিতা, তার বাড়িতে তার মা আছেন অসুস্থ, তিনি নিজে অসুস্থ, তাকে ট্রান্সফার করা হয়েছে জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, সেই মামলাটাও চলছে। ডিভিশন বেঞ্চে আজকে মামলাটা উঠেছিল, সেটা শুনানি হয়নি, যদিও সেটা অন্য আইনজীবী করছেন, কিন্তু আমাদেরই করা আছে মামলাটা। আমরা চেষ্টা করছি সেটাকেও ধরে পড়ে সেই জায়গাটাকেও ঠিক করার। আপনার এই ডিটেলমেন্টের যেটা ট্রান্সফার করার